বল, এটা বল, এটা বল, এখন বলে যে সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না, সংস্কার দরকার, খুব গভীরভাবে দরকার, হালকাভাবে না। শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে। আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন, না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জন্য। কাজে একসঙ্গে বসে সবাই সবার কথা শুনলাম, বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি, আমরা কি করতে চাচ্ছি। আমাদের কথাও শুনলেন, আপনাদের কথা আমরা শুনলাম। মানে অনাচারের সীমা নাই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, কোনো আইন ঠিক মতো চলছে না। তো সংস্কার তো এটা নিয়েই কথা। আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন, উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এটা থেকে কে অমত করবে আমাদের বলেন? কেমনি আমরা অমত করব? কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না, এটা দুর্নীতি এভাবে হোক, আমার কোনো আপত্তি নেই। আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক। উনি যদি 100টা প্রস্তাব করে দেন, আমরা 100টা প্রস্তাবে রাজি, দুর্নীতি চলে যাক। সেই কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল, আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনাদের কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে যায়। আমরা একমত হয়ে গেছি এর মধ্যে। এখানে পাতা উল্টালে দ্বিমত আবার খুব বেশি জায়গা পাবেন না। ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো, না হলে তো দুর্নীতির থেকে বাঁচতে হবে। সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে। কাজেই আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে। এটা উনি বলেছেন বলে যে আমাদের, ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তারও কোনো কারণ নেই। কাজেই সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই, এবং সেটা গভীরভাবে হতে হবে। আমরা সেটাতে একতাবদ্ধ, এটি হলো বিষয়টা জানানো করা। এখন কাজটা কীভাবে হবে, আমরা বলছি রেজাল্টটা কী পেতে চাই, সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্টটা হবে যে আমরা আছি, এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত, 2 নম্বর প্রস্তাব আমরা একমত, 4 নম্বর প্রস্তাব আমরা একমত, 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিলে আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু না, যাতে করে একটা সনদ তৈরি হয়। গতকাল থেকে একটা ভিডিও নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সামাজিক মাধ্যমে দেখছি। প্রথম সামাজিক মাধ্যমে আসলো, পরে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতেও সেটা এসছে। সেটা হলো একটা রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সাথে সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গেছেন এবং বেরিয়ে যাচ্ছেন তারা, এরকম একটা ভিডিও আমাদের সামনে এসছে। আমি মন্তব্যে এটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আমি ধারণা করি এর মধ্যেই অনেকে দেখে ফেলেছেন। এটা আমাদের রাজনীতির জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা নিউজ তো বটেই। মানে এটা এমন একটা প্রেক্ষাপটে ঘটলো যখন এই 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইছিল বিএনপি, জনাব ইশরাককে মেয়র হতে দেয়া না দেয়া নিয়ে, এবং এই 2 জনের বিরুদ্ধে জনাব খলিলেরও পদত্যাগ চেয়েছেন তারা, কিন্তু এই 2 জনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ বা বিএনপির বক্তব্য আমরা এভাবে বলতে পারি, সেটা হচ্ছে এই 2 জন মূলত এনসিপির সমর্থক, তারা এনসিপির সাথে অ্যালাইন্ড, সেই কারণে সরকারে থাকলে তাদের নিরপেক্ষতায় সমস্যা হবে। ইনফ্যাক্ট এটা আজ না, বেশ আগেও একবার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইরকম একটা কথা বলেছিলেন বেশ কয়েক মাস আগে, এবং তখন আমাদের অনেকের হয়তো মনে আছে জনাব নাহিদ ইসলাম তখন উপদেষ্টা ছিলেন, অত্যন্ত কঠোর ভাষায় একটা জবাব দিয়েছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে। সেটা অবশ্য বলা বাহুল্য, তখন এনসিপি তৈরি হয়নি, এনসিপি ছিল না তখন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, জাতীয় নাগরিক কমিটি ছিল, তাদের অনেকেই ওটা শেয়ার করেছিলেন। তো ওদের অ্যালাইনমেন্ট আসলে ইজ ভেরি ক্লিয়ার আগে থেকে। বাকি যে 2 জন আছে, জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম যে এনসিপির সাথে অ্যালাইন্ড, এটা মানে একেবারে ক্লিয়ারলি প্রমাণ হলো। তিনি রিজাইন করে এসে এই দলের হাল ধরলেন। বাকি 2 জন আসলে তাদেরই লোক, তাদের এই সাথে অ্যালাইন্ড, এই আলোচনা আছে। আর প্রায় বলি কথাটা, আসলে এই দেশে আমরা যারা থাকি, ওই দলগুলো যারা করেন, ওই দলগুলোতে আমাদের পরিচিত লোকজন আছে। বিশেষ করে যারা মাহফুজ আলম প্রথম থেকে যখন নাগরিক কমিটি হয়েছে, তার বহু ক্ষেত্রে বহু জায়গায় তিনি ইন্টেলেকচুয়ালি কাজ করেছেন, কানেক্টেড আছেন, তিনি এখনো আছেন, এটা জানা যায়। কেউ বলবেন যে আপনার কাছে কি ভিডিও আছে, ভিডিও ছাড়া কোনো কিছু প্রমাণ করা যাবে না, তা হতে পারে না। যাই হোক, এই জিনিসগুলো আমরা জানি। জনাব আসিফ মাহমুদও
একইভাবে দলের সাথে ইনভলভড আছেন, তার বন্ধু বান্ধবের সাথে ইনভলভড আছেন, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। আর এখন তো এই ভিডিওটা সামনে আসলোই, এই ভিডিওর সামনে না আসলেও আসলে কী বা হতো। এবং এই ভিডিওটা নিয়ে এখন পর্যন্ত অন্তত জনাব আসিফ মাহমুদকে প্রতিবাদ করতে দেখা যায়নি যে না এটা আমি নই, কারণ ওই ভিডিওতে তিনি মাস্ক পরা ছিলেন, তাই একটা সম্ভাবনা থাকতেও পারতো যে এটা আমি নই বলার, কিন্তু তিনি বলেননি, তাই আমরা ধরেই নেব এটা তিনি। তার প্রশ্নটা হচ্ছে তিনি মাস্ক পরে সেখানে গেছেন, তার মানে তিনি তার আইডেন্টিটি সামহাউ লুকানোর চেষ্টা করেছিলেন সেখানে, এটাই হলো মূল সমস্যার জায়গা। তিনি উপদেষ্টা, তার বন্ধু বান্ধবরা একটা দল করেছেন, সেই দলের মানুষজনের সাথে তিনি রেস্টুরেন্টে যেতে পারেন, কোথাও সামাজিক জায়গায় বসতে পারেন, আড্ডা দিতে পারেন, এগুলো খুব অভাবনীয় কিছু বলে আমি মনে করি না। সরকারি উপদেষ্টাদের সাথে আমাদেরও দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, এটা হতে পারে, এটা সমস্যার কিছু নেই, কিন্তু তিনি মাস্ক পরে তার আইডেন্টিটি লুকানোর চেষ্টা করছেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এবং এটা এক ধরনের প্রমাণ যে তারা আসলে এই দলের সাথে অ্যালাইন্ড আছেন। আমি আসলে এই ভিডিওকে ভিত্তি করে কথাগুলো বলছি একটা প্রসঙ্গ ধরার জন্য, কিন্তু আসলে মূল আলোচনাটা হচ্ছে এই দুজনের সরকারে থাকা উচিত না। এটা তাদের দলের জন্যও ভালো হবে না, হচ্ছে না, এবং সরকারের জন্যও ভালো হচ্ছে না। কারণ যখন সরকারে এইরকম দুজন থাকেন যারা অলমোস্ট ক্লিয়ারলি জাস্ট তারা পদে নেয় যে এই দলের সাথে আছেন, সেটা সমস্যা তৈরি করে। অবশ্য পাল্টা এনসিপি থেকে 3 জনের কথা বলা হয়েছে, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা নাকি বিএনপির সাথে অ্যালাইন্ড। ইনফ্যাক্ট এই ক্যাবিনেটের বিভিন্ন দল, ইভেন জামায়াতের সাথেও অ্যালাইন্ড লোকজন আছে বলে শোনা যায়, জানা যায়, নাম সহই আমরা টু সাম এক্সটেন্ট জানি, কিন্তু কেউ কোনো রকমভাবে তার প্রতি সফট কর্নার আছে, অ্যালাইন্ড আছেন, বা কোনো এক কালে তাদের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, বা এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাচমেট যেন ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্পর্কে অভিযোগ হচ্ছে এরকম। সো এগুলো যদি সরিয়েও রাখি, এগুলো নিয়ে, এগুলো খুবই ভাষা আমরা ওগুলো নিয়ে আলাপ করতে না চাই, কিন্তু এই দুজনের ব্যাপারটা একেবারেই খুবই স্পষ্ট, এবং এটা এই সরকারের ভবিষ্যতের কর্মপন্থায় সমস্যা তৈরি করবে। কারণ এই মুহূর্তে সরকারের উপর ডিস্ট্রাস্ট তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তো বটেই, সমাজের বিভিন্ন অংশের, যে এই সরকার কারোর প্রতি বায়াসড। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা অনেকে এটার জন্য আমাকে কোনো দল বা কোনো দেশের সাথে লাইন করে তাদের দালাল বলছেন, সেই ঝুঁকি নিয়েও বলছে। আমি মনে করি এই দুজন থাকাই সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে, এবং এই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ায় ভবিষ্যতে সরকারের যে মূল কাজ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, তাতে সব দলের যে আস্থা ফেরত পাওয়া, সেগুলোতে সংকট তৈরি হবেই। এই দুজন যদি নাহিদ ইসলামের মতো রিজাইন করে 7 দিনের মধ্যেই, 7 দিন হওয়ার আগে একটা দলের দায়িত্ব নিয়েছিলেন, তারা যদি সেরকম কিছু করেন, সেটা খুব বড় প্রশ্ন তৈরি করবে। কারণ তার আগ পর্যন্ত তারা এই সরকারে থেকেছেন, তাই এই প্রশ্নটা আসতেই পারে যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আছে। আমরা এই প্রশ্ন তখন করতেই পারবো, বা আমরা এখনো করি, যে এই দুজন বসে বসে কি তাহলে তাদের দলের জন্য কাজ করছেন? যেমন জনাব নাহিদ ইসলামকে নিয়ে আমরা একই প্রশ্ন করতে পারি। তিনি তো হঠাৎ করে না ফাইন মর্নিং সিদ্ধান্ত নিয়ে রিজাইন করেন নাই, স্বপ্নে দেখলেন আমার তো এনসিপিতে জয়েন করা দরকার, এর আগে উনি ভাবেনি নাই, তা তো হতে পারে না। তো উনি মনের মধ্যে অন্তরে এনসিপিকে লালন করে সরকারে থেকেছেন, তারপর তিনি এসে সেখানে জয়েন করেছেন। একই ঘটনা এই দুজনের ক্ষেত্রে ঘটারও প্রায় নিশ্চিত, আমরা জানি এটা, এখনও তারা ভালোভাবেই ইনভলভড আছেন। এগুলো প্রত্যেকটাই সংকট তৈরি করে। আর আমি প্রায় একটা কথা বলি, আমি এনসিপির অনেকের সাথেও যখন টকশোতে আছি, তারা এই অকাট যুক্তি, তথ্য, প্রমাণ খোঁজার চেষ্টা করেন। তাদেরকে একটা কথা বলার আছে, রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে, এটাও একটু খেয়াল রাখা দরকার আছে। তাদের এই থাকাটা ইটসেলফ যদি তাদের প্রতি পারসেপশন তৈরি করে যে তারা সরকারের মদতপুষ্ট একটা দল এবং সরকারের সাহায্য নিয়ে দল তৈরি করার চেষ্টা করছেন, এটা তাদের দলের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করবে বলে আমি মনে করি। সুতরাং তাদের উচিত কারো চাপ বা কারো শর্ত না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরিয়ে আসে। এটা তাদের অনেক আগেই উচিত ছিল, কিন্তু তারা সেটা করেননি, ভুল করেছেন বলে আমি মনে করি। এখন এসব ভিডিও সামনে আসছে, ভিডিও ছাড়াও এসব কথাবার্তা এমনিতেই আছে, তারা যেন আর বেশি দেরি না করেন। তারা সরকার থেকে বেরিয়ে আসলে সব দিক থেকে তাদের জন্য ভালো হবে, এই সরকারের জন্য ভবিষ্যতে দেশকে গণতন্ত্রের ট্রান্সফরমেশন, বিশেষ করে নির্বাচনের দিকে নিয়ে যাওয়াটা সহজ হবে। গতকাল জনাব ফরাদ মজহার একটা কথা বলেছেন, যেটা সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে খুবই আলোচনার জন্ম দিয়েছে। কারণ সরকার ক্ষমতায় থেকে যাওয়া উচিত, নির্বাচন হওয়া দরকার নেই, নির্বাচন খারাপ, রাজনীতিবিদরা খারাপ, এই আলাপ এখন বাংলাদেশের মেইন স্ট্রিমে আনার চেষ্টা হচ্ছে, অন্তত সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর আছে। আমি গতকালই একটা ভিডিওতে সরকারের 5 বছর থেকে যাওয়া নিয়ে প্রেস সচিবের কিছু কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করেছি।
ওই ভিডিওটা রেকর্ড করার পর আরেকটা খবর আমাদের সামনে এসেছিল, যেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ধরনের হালকা ঢঙে বলেছেন যে তারা এত ভালো কাজ করেছেন, রাস্তায় দেখলেই মানুষ এখন তাদেরকে 5 বছর থাকার কথা বলে। আমার মনে হয় তাদের মতো দায়িত্বশীল জায়গায় বসে এই হালকা কথাগুলো বলা উচিত না, কারণ এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে জনাব ফরহাদ মজহার যে কথা বলেছেন সেটাকেও গুরুত্ব দিয়ে দেখা দরকার আছে। তবে এটুকু মনে রাখবো আমরা, জনাব ফরহাদ মজহারের এই বক্তব্য মোটে বিচ্ছিন্ন কোনো বক্তব্য নয়। তিনি শুরু থেকে কনসিস্টেন্টলি এই বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্যের মধ্যে হতাশাজনকভাবে তার মতো একজন মানুষের কাছ থেকে গণতন্ত্র, নির্বাচন এবং রাজনীতিবিদদের প্রতি অত্যন্ত ডেরোগেটরি মন্তব্য প্রত্যাশিত নয়। শুরুতে বলে রাখা ভালো, বাংলাদেশের এই 53-54 বছরের জার্নিতে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের রাজনৈতিক নেতারা মোটা দাগে, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে মোটা দাগে এই দেশটার প্রতি সুবিচার করেননি, কোনো সন্দেহ নেই। আমরা দেশ হিসাবে, আমরা জাতি হিসাবে আরো অনেক সমৃদ্ধ হতে পারতাম আনডাউটেডলি। রাজনীতিবিদদের ব্যর্থতা স্বীকার করে নিয়েই বলবো, সেটার কারণে রাজনীতিবিদদের প্রতি এই ধরনের মন্তব্য, গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন সে আলাপটা করতে চাই। গতকাল তিনি কি বলেছেন এবং আমি তার প্রিভিয়াস কিছু মন্তব্য বা বক্তব্য নিয়ে আলাপ করতে চাই। ফরহাদ মজহার গতকাল একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে তিনি বলছেন কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায়, তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান ঘটে। ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণী আসে। এটাই আমাদের মধ্যে প্রচণ্ড রকম সাড়া ফেলেছে এবং এটা নিয়েই খুব সিরিয়াস ডিবেট শুরু হয়েছে। এখানে একটা কথা একটু বলে রাখা ভালো, একটু অফ টপিক। এখানে তিনি এই যে মাজারের প্রতি যা যা হচ্ছে সাম্প্রতিক সময়ে, তিনি সেটাকে কন্টেস্ট করেছেন, সেটার বিরুদ্ধে কথা বলেছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। যখন প্রথম মাজার ভাঙা হয়েছিল, যখন বিভিন্ন বাউল গানের আসর বন্ধ করা হচ্ছিল, জনাব ফরহাদ মজহার ঝুঁকি নিয়ে সাহস করে এটার বিরুদ্ধে কথা বলেছেন। উনি বাউল গানের আসর করেছেন শহীদ মিনারে। সো তার এই সাহসিকতা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু ওনার এই বক্তব্যটা আমরা একটু যদি পেছনে যাই, আমি একটা ইন্টারভিউ ডয়চে ভেলেতে তিনি দিয়েছিলেন, সেখানে তিনি রাজনীতিবিদদের প্রতি যে ধরনের কথা বলেছেন, মানে ভোট দিলেই লুটেরা আসে, মোটা দাগে ভুল না। আমাদের দেশে ভোটের মাধ্যমে লুটেরা এসছিল বহুবার, এটাতেও ভুল নেই। কিন্তু এটার কারণে ভোট হওয়া যাবে না, এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার মধ্যে একটা নতুন করে জনাব ফরহাদ মজহারের বক্তব্য যুক্ত হল। আমি আবারও বলছি, তিনি কিন্তু কনসিস্টেন্টলি বলছেন। আমি একটু পড়ি ডয়চে ভেলেতে ওনার একটা ইন্টারভিউ। সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে, গৃহযুদ্ধের দিকে দেশ। 27/12/2024 ডিসেম্বরের 27 তারিখে গত বছরে তিনি ডয়চে ভেলে বাংলাকে এই সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে একটা প্রশ্ন এরকম, অন্তর্বর্তী সরকার কি তাহলে 4.5 মাসে সংস্কার প্রক্রিয়া স্পষ্ট করতে পেরেছে? যারা মজহার বলছেন অবশ্যই পেরেছে। সবগুলো নস্যাৎ করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা সম্পূর্ণ বিজয় করতে পারিনি। ডক্টর ইউনূসকে পূর্ণ ক্ষমতা না দিয়ে আমরা একটা উপদেষ্টা সরকার বানিয়েছি, তাকে দোষ দিয়ে লাভ নেই। এটার জন্য সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলো দায়ী। এই সরকারকে নিয়ে তার একটা পরিকল্পনা ছিল এবং প্রথম দিন থেকে আমি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমি সেই প্রসঙ্গেও আসব। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়েছে। সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলা মানেই আওয়ামী লীগ 15 বছর ধরে লুটপাট করেছে, এবার আমরা লুটপাট করব। নতুন গঠনতন্ত্র প্রণয়ন মানে আমরা তাকে রাজনৈতিক দল বলবো কিনা এটাও সিদ্ধান্ত নেয়া। খুব মন দিয়ে খেয়াল করি। এরপর তিনি বলছেন এই সরকার কি ম্যান্ডেট পেয়েছে? উনি বলেছেন ম্যান্ডেট পেয়েছে, রক্ত দিয়ে পেয়েছে। উনি একই রকম কথা আরও বলেছেন, আমি সেটাও জানাবো। তারপর জিজ্ঞেস করছেন রাজনৈতিক দলগুলো বলেছে এটা তো নির্বাচিত সরকার না, সম্মতির সরকার। জনাব ফরহাদ মজহার বলছেন আমি তো বললাম রাজনৈতিক দলগুলো বদমাশ। উনি বদমাশ শব্দটা ব্যবহার করেছেন। আপনারা কিভাবে এত বিভ্রান্ত? আপনারা তো এখনো বুঝতে পারছেন না যে তারা জনগণের রক্ত দিয়ে নির্বাচিত। বর্তমান সরকার রক্তের বিনিময়ে জনগণের অভিপ্রায় দায়িত্ব নিয়েছে। আর কিভাবে নির্বাচিত হবে? ভোট কি? ভোটে তো ফ্যাসিস্ট সংবিধানের, জনগণ তো সংবিধান ফেলে দিয়েছে, সংবিধান অনুসারে হয়েছে নাকি? এভাবে তিনি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছেন। এবং এছাড়াও আরও কিছুদিন আগে 15 মার্চ তিনি
একইভাবে বলছেন ডক্টর ইউনূসের সরকার নেতৃত্বে গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসেবে গণ্য করা উচিত, শুধু ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এ ধারণা ভুল, গণঅভ্যুত্থানে প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন এবং জনগণের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছে। ম্যান্ডেট পাওয়া গেছে কিন্তু নির্বাচিত বলা যাবে কিনা, এবং উনি যে বলছেন গণঅভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন, আসলে জনাব ফরহাদ মজহার শুরু থেকে কি চেয়েছিলেন এবং কেন ওনার রাজনৈতিক দলগুলোর উপর এত ক্ষুব্ধতা সেটা আমরা বুঝতে চাইব, এবং এটা কেন খুব বড় ক্ষতিকর প্রভাব আমাদের সমাজে ফেলবে সেই কথাটা একটু আলোচনা করা দরকার। আমি সাক্ষাৎকারে পড়েছি, আপনারা খেয়াল করেছেন ডয়চে ভেলেতে তিনি গণঅভ্যুত্থান বলেছেন, তিনি বলছেন এই কথাটা, কিন্তু উনি শুরু থেকে এটাকে বিপ্লব বলতেন, এবং একটা বিপ্লবী সরকার করার জন্য মানে এই যে এক্সিস্টিং কনস্টিটিউশনের অধীনে ওই যে উনি যে হেডলাইনটা আমি পড়েছিলাম সাংবিধানিক প্রতিবিপ্লব, এটা আসলে এই সরকার গঠনটাকে তিনি সাংবিধানিক প্রতিবিপ্লব হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন যে এটা একটা বিপ্লব ছিল এবং একটা বিপ্লবী সরকার যেখানে এই সংবিধানকে ফেলে দিয়ে শহীদ মিনারে গিয়ে একজন শহীদের, আমি অনেক ওই সময়কার তার বক্তব্য শুনেছি, আপনারাও অনেকে শুনেছেন, উনি বেশ নিয়মিতভাবে কথা বলে গেছেন, এবং আমি ফরহাদ মজহারের বলে যাওয়াগুলোকে ওয়েলকাম করি ইন আ সেন্স যে সমাজে বিভিন্ন রকম চিন্তা এবং মত আসুক, লেখার চাইতে বলাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তাতে অনেক বেশি কানেক্ট করতে পেরেছেন তিনি মানুষের সাথে। তো উনি বিপ্লব বলছেন এবং বলা হচ্ছে যে শহীদ মিনারে এরকম একটা বিপ্লবী সরকার তৈরি করে সংবিধান আইন সব ফেলে দিয়ে শপথ নেওয়া হবে, তারপর ডিক্রির মাধ্যমে কোন কোন আইন একটা ডিক্রি দিয়ে দেওয়া হলো যে সব আইন থাকবে বা এটা থাকবে বা এই আইনের এতটুকু থাকবে, তারপর আস্তে আস্তে একটা সংবিধান প্রণয়নের জন্য দিকে আমরা আগাবো, একটা গণপরিষদ হবে, নতুন সংবিধান তৈরি হবে, সেই সংবিধানের অধীনে পরবর্তী নির্বাচন হবে, এই ধরনের একটা পরিকল্পনা ছিল। আমি শুরু থেকে একটা জিনিস ফাইট করেছি ক্রমাগত, ইনফ্যাক্ট আমি জনাব ফরহাদ মজহারের এই ন্যারেটিভটা, এটার বাইরেও আরও কেউ এটাকে প্রোপাগেট করার চেষ্টা করেছেন, কিন্তু এটা মূলত ওনারই ব্রেইন চাইল্ড, অনেকে মাউথপিস হিসাবে এটাকে স্প্রেড করেছে। এটা আসলে বিপ্লব ছিল না কোনোভাবেই, এটা একটা গণঅভ্যুত্থান ছিল, স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। সুতরাং গণঅভ্যুত্থানের কাছে তাই চাওয়া উচিত যেটা গণঅভ্যুত্থানের কাছে চাওয়া যায়। গণঅভ্যুত্থানের কাছে বিপ্লবের যা হয় তা চাওয়াটা একেবারেই ভুল চিন্তা, একেবারেই ভুল। কাঁঠাল গাছ থেকে আম চাওয়া উচিত না, কাঁঠাল গাছ থেকে কাঁঠালই চাওয়া উচিত, যাতে কাঁঠালটা একটু ভালো হয় সেটা চাওয়া উচিত। এটার বিরুদ্ধে কন্টেস্ট করেছি, এবং আমি খেয়াল করব যে উনি ওই সময়ের পর থেকে এই জায়গা থেকে সরে আসেননি। যখনই কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, 32 নম্বর যেদিন ভাঙা হলো সেদিনও আবার তিনি একই অ্যাপিল করেছেন যারা সরকারে আছেন এবং বিশেষ করে ছাত্রদের প্রতি, যে তারা যেন এই সংবিধান ফেলে দিয়ে তারা নতুন করে বিপ্লবী সরকার গঠন করে, এই রকম চিন্তা বা এই আলাপ তার জায়গা থেকে ক্রমাগত আছে। এখন এটা না করতে গিয়ে যেটা হলো, এখন বাকি সব খারাপ, মানে আমাদের রাজনৈতিক দল খারাপ, রাজনীতিবিদরা খারাপ, রাজনৈতিক দলগুলো বদমাশ, এবং সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া মানে শেখ আওয়ামী লীগ যেরকম 15 বছর লুটপাট করেছে অন্যরাও লুটপাট করতে চায়। একটা কথা খুব স্পষ্ট, সেটা হলো আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করতে পেরেছে, আমরা ধরে নিলাম যে বাংলাদেশে কোনো সংস্কার হলো না এবং সংস্কার হলে দেশ সুরসুর করে গণতান্ত্রিক হয়ে যাবে, এটা জনাব ফরহাদ মজহার বোঝেন না, আমি তা মনে করি না। উনি অত্যন্ত পণ্ডিত মানুষ, অগাধ পড়াশোনা আছে এবং বিভিন্ন দিকের পড়াশোনা তার আছে, সংবিধান তিনি অচমৎকার বোঝেন, এ নিয়ে লেখালেখি আছে তার গুরুত্বপূর্ণ, সো উনি না বোঝার কোনো কারণ নেই। সুতরাং সংস্কার করলে বাংলাদেশ একটা দুর্দান্ত গণতান্ত্রিক দেশ হয়ে যাবে, উনি এটা মনে করার কোনো কারণ নেই। সেই কারণেই বলছি যে উনি তাহলে একটা বিশেষ উদ্দেশ্যে এটা চেয়ে থাকতে পারেন। এখন শেখ হাসিনা লুটেরা হয়েছে, 15 বছর লুট করেছে, আদতে লিস্ট যে নির্বাচনী ব্যবস্থাটা, এই নির্বাচনী ব্যবস্থার নানা রকম ফ্লজ আছে। এখানে টাকা পয়সার লেনদেন হয়, এখানে বিরাট টাকা না থাকলে নির্বাচিত হওয়া যায় না, নির্বাচিত হয়ে এক ধরনের ইনভেস্টমেন্ট হয়, সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা থাকে, এভরিথিং ইজ রাইট। আমরা এই দেশে বাস করি, আমরা জানি এই দেশে কি হয় না হয়, কিন্তু এই বিভৎস রকম লুটপাটের ভিত্তি আসলে নির্বাচনটাকে, শুধু নির্বাচনটুকু না হওয়া, সংস্কার সরিয়ে রাখি। আওয়ামী লীগ আসলে আপাদমস্তক লুটেরা হিসাবে আবির্ভূত হয়েছে 11 সালের পর থেকে, যখন থেকে সে ডিসাইড করেছে আর ভোট হবে না। 15 সংশোধনীর মাধ্যমে যখন ডিসাইডেড হলো যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেব, আর নির্বাচন হবে না, তখন তার এই সর্বগ্রাসী লুটেরা চেহারা এসে হাজির হয়েছে। আমি সিরিয়াসলি বিশ্বাস করি এবং এখানে যথেষ্ট এম্পিরিক্যাল এভিডেন্স আছে, যে কেউ খুঁজে দেখতে পারেন। যদি একটা দেশে একটার পর একটা সঠিক নির্বাচন হয়, খুব রেয়ার কিছু এক্সেপশন ছাড়া সেই দেশটার ইনস্টিটিউটগুলো গড়ে ওঠে, সেই দেশটা
চাইলেও, সে দেশের সরকার চাইলেও যা তা করে ফেলতে পারে না, কারণ দিনের শেষে তাকে জনগণের মুখোমুখি যেতে হবে। সে যদি আবার নির্বাচিত হতে চায়, তার লুটপাটের সীমা থাকতে হয়, তার জনগণের জন্য কাজ করতে হয়। এই জিনিসগুলো করা ছাড়া টেকা যাবে না। সুতরাং সংস্কার করা লাগবে না তা বলছি না, সংস্কার কিছু করা লাগবে, কিন্তু সেটা ছাড়া ব্যাপারগুলো এই রকম সেটা মোটেও না। যে ঝুঁকিটা আসলে জনাব ফারাদ মজহার তৈরি করছেন, আমরা যতদূর জানি এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে যেসব স্টুডেন্ট ছিলেন তাদের কেউ কেউ তার সাথে খুব সরাসরি যুক্ত আছেন, তাকে দিয়ে প্রভাবিত আছেন, এবং সমাজে কিছু কিছু মানুষের উপরে তার প্রভাব আছেও। এখন আমাদের বিদ্যমান ব্যবস্থায় যদি রাজনীতি এবং রাজনীতিবিদদের উপর আমরা চরম অনাস্থা তৈরি করি, এটা ভয়ঙ্কর বিপদ তৈরি করবে। খেয়াল করে যারা ফারাদ মজহার যে মডেলটার কথা বলছেন, দিনের শেষে একটা নির্বাচনেরই কথা বলছেন এবং সেখানে রাজনীতিরই কথা বলছেন। দেশ রাজনীতিবিদরা চালাবে, দেশ রাজনীতি চালাবে, যত খারাপ হোক এটাই নিয়ম। এবং এই চর্চার মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে, চর্চার মাধ্যমে। আমি লিখে পড়ে সংবিধান আইন লিখে পড়ে সব ঠিকঠাক করে আমি অসাধারণ গণতান্ত্রিক দেশ পেয়ে যাব, এটা আটারলি ভুল ধারণা। কিছুদিন আগে প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম, এই যে সারা পৃথিবীতে ডেমোক্রেট যে ব্যাকস্লাইডিং হচ্ছে, গণতন্ত্র পিছিয়ে আসছে, গণতন্ত্রের ক্ষয় হচ্ছে। 2006-এর পর পৃথিবীতে প্রতি বছর ফাংশনাল ডেমোক্রেসির সংখ্যা কমেছে, প্রত্যেকটা দেশ মানে এই সংখ্যা কমেছে। যে দেশে গণতন্ত্র আছে তারও মান কমছে। খোদ ইউরোপের মাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে ফ্যাসিস্টদের উত্থান হচ্ছে, উগ্র ডানপন্থীদের উত্থান হচ্ছে, আমেরিকায় হচ্ছে। এইগুলো এখন আলোচনার বিষয়। আমরা কি কেউ খেয়াল করছি? সব দেশ কি বলছে আমাদের সংবিধান পাল্টে ফেলতে হবে, সংবিধান নতুন করে লিখতে হবে, যেহেতু আমাদের এখানে এগুলোর উত্থান হচ্ছে? কেউ কি খেয়াল করছে? আলোচনাটা কি এটা, নাকি আলোচনা হচ্ছে কিভাবে রাজনীতির মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, রাজনীতির মাধ্যমেই এটাকে কমব্যাট করতে হবে? যে কেউ খোঁজ নিয়ে দেখতে পারেন, আলাপ আসলে রাজনীতির মাধ্যমে। তার মানেটা হচ্ছে রাজনীতি যদি কখনো কোনো সংকটে পড়ে, রাজনৈতিক ব্যবস্থা যদি কোনো সংকটে পড়ে, গণতান্ত্রিক ব্যবস্থা যদি সংকটে পড়ে, সেটা কাটানোর উপরে আরও রাজনীতি, বেটার রাজনীতি। যে দল লুটেরা হতে পারে, নির্বাচনের মাধ্যমে এসে যদি লুটেরা হয়, নতুন রাজনৈতিক দল হবে। এনসিপি হয়েছে, এনসিপি এই ন্যারেটিভ সামনে আনুক। এই মুহূর্তে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি কি করছে না করছে, খারাপ কি করছে, এখন আগে খারাপ কি করেছিল ক্ষমতায় থাকার সময়, সব এনে মাঠে নামুক, তারা জনসমর্থন পাক, নির্বাচিত হোক। আমরাও চাই এইরকম একটা ভাবে রাজনীতি হোক। তারা যদি ক্ষমতায় যায় জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা যদি সৎ একটা সুশাসন নিশ্চিত করে, দুর্নীতিমুক্ত বা দুর্নীতি কমিয়ে আনতে পারে, জনগণের কল্যাণ নিশ্চিত করে, এর চেয়ে ভালো কি হতে পারে? আবার তাদের রাজনীতির কারণে যদি বিএনপি চাপে পড়ে, বিএনপি যে মানুষগুলো নানা রকম অনিয়মের সাথে জড়িয়েছে, বিএনপি তার জায়গা থেকে চেষ্টা করছে, আরো টাফ হবে। এভাবেই রাজনীতি পরিশুদ্ধ হয়ে ওঠে। কিন্তু ভোটের মাধ্যমে লুটেরা শ্রেণী আসে, এই যে জেনারেলাইজেশন, এই যে স্টেরিওটাইপিং, এগুলো আসলে আখেরে দেশের জন্য ভালো কিছু করবে না। এবং আমি ওনার এই বক্তব্যকে, আমি আবারও বলছি, উনি শুরু থেকে কনসিস্টেন্ট আছেন, কিন্তু তার এই বক্তব্যটা এখন আসা সাম্প্রতিক সময়ে যে আলোচনাটা চলছে, আমি গতকালই বলেছিলাম যে একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করার চেষ্টা করা হচ্ছে, যে একটা ভীতি দেখিয়ে রাজনৈতিক দল আসলে তো এটা হবে, সুতরাং ডক্টর ইউনূসকে যতদিন রাখা যায় রেখে, ওই হুজুর বলছেন না যে আল্লাহ তাকে নেখায়াত দেয়, এবং যতদিন তার আয়ু আছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে যেন কোনো নির্বাচন না হয়। সুতরাং যেহেতু রাজনৈতিক দলগুলো বদমাশ, সুতরাং ডক্টর ইউনূস আছেন, আমাদের একজন দেবদূত এসে হাজির হয়েছেন, তার মৃত্যু পর্যন্ত তাকে রেখে, তাকে দিয়ে আমরা যতদূর পারি কিছু কাজ করে যাই। এভাবে পৃথিবীর কোনোদিন যেসব দেশ গণতান্ত্রিক ব্যবস্থা সঠিক জায়গায় গেছে, ইনস্টিটিউট তৈরি হয়েছে, সেগুলো এভাবে হয়নি। গণতন্ত্রের বেসিক কথাটাই হচ্ছে এই, যেখানে ইনস্টিটিউট কাজ করবে, এখানে ব্যক্তি নন। ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকে ছিলেন, তিনি তার বয়স পেরিয়ে যাওয়ার পরে এমডির দায়িত্বে ছিলেন। আমরা যদি এই প্রশ্ন করি, এটা তো আসলে একটা সঠিক প্রতিষ্ঠানের প্রশ্ন না। একটা সঠিক প্রতিষ্ঠানে কেউ ইনএভিটেবল হবেন না। উনি ওনার এই বয়সে, 85 বছর বয়স হয়েছে ওনার প্রায়, অত্যন্ত সক্ষম আছেন, অত্যন্ত কর্মঠ আছেন, কিন্তু উনি যখন অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতেন তো যে কেউ পারেন। ওনার প্রতিষ্ঠানে তো তাহলে কি কেউ তৈরি হয় নাই যে ওনাকে ওখানে ওই দায়িত্বে থাকতেই হয়েছে? এগুলো ভালো প্রতিষ্ঠানের লক্ষণ নয়। ঠিক একইভাবে একটা দেশে এমন কোনো মানুষ থাকা উচিত না যে মানুষটা না থাকলেও দেশ চলতে পারবে, এটা কোনো দেশই না। একটা গণতন্ত্র মানে হচ্ছে আমাদের অনেকগুলো ইনস্টিটিউট থাকবে, ওই ইনস্টিটিউটগুলোতেই কেউ না কেউ আসবে, হ্যাঁ কিছুটা ভ্যারি করবেই, প্রত্যেক মানুষ একই নন,
কিন্তু ইনস্টিটিউটগুলো গড়ে উঠবে, কোনো ব্যক্তি না। এবং ওই ইনস্টিটিউটগুলো রাজনীতিবিদরাই চালাবেন, সেভাবেই গণতন্ত্র গড়ে ওঠে, গণতন্ত্র সেভাবেই চলে। কোনো সন্দেহ নেই ডক্টর ইউনূস আমাদের এই মুহূর্তে এই ঝড়ঝাপটার মুভমেন্টে দায়িত্ব নেওয়াটা অনিবার্য ছিল, জরুরি ছিল। বহুবার বলেছি, আমি এখনও বলবো, আবার 5 তারিখে ফেরত গেলে আমি ডক্টর ইউনূসকেই হাতে পায়ে ধরে নিয়ে আসতে চাইব। কিন্তু এখন যে আলাপটা আমরা মাঠে আনছি, এটা খুব ভয়ঙ্কর একটা আলাপ। আমাদের এই আলাপ থেকে সরে আসা উচিত। ভালো হোক মন্দ হোক, কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে যদি খারাপ করে, আবার শোরগোল করতে হবে, আবার চেঁচামেচি করতে হবে, তাকে চাপ দিতে হবে, আবার সে যদি নির্বাচনে কারসাজি করতে চায় প্রয়োজনে রাস্তায় নামতে হবে। এভাবে করে করেই গণতন্ত্র ইনস্টিটিউশনালাইজ করতে হয়, আর কোনো শর্টকাট নেই। একজন দেবদূত এসছেন, তিনি এসে কিছু কাগজপত্র লিখে দিয়ে চলে গেলে অসাধারণ গণতন্ত্র হয়ে যাবে, এর চেয়ে কোনো ভুল চিন্তা আসলে নেই। আমরা যেন সরে আসি, এবং ফরহাদ মোজাহারের মতো মানুষ যার অনেক মানুষের উপরে প্রভাব আছে, তাদের জায়গা থেকে এই কথাগুলো খুবই দুঃখজনক এবং হতাশাজনক।